শ্যামবাজারে লঞ্চ ডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানছিলাম আমরা সহকর্মীর কাছ থেকে। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরে। ১ ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরের শিরোনামগুলো এবার একটু দেখে আসি শুরুতে। বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় নারী শিশুসহ ৩০ মরদেহ উদ্ধার, নিখোঁজের সন্ধানে ডুবুরি দল। লঞ্চ ডুবির ঘটনায় বুড়িগঙ্গায় স্বজন হারাদের আহাজারি, এখনো পৌঁছায়নি উদ্ধারকারী জাহাজ। বড় লঞ্চ ময়ূর ২ এর ধাক্কায় ডুবেছে মর্নিং বার্ড নামক ছোট লঞ্চটি, চালকের অদক্ষতাই দায়ী। অভিযুক্ত ঘাতক লঞ্চ ময়ূর ২ আটক, লঞ্চটির চালক পলাতক, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন। এতক্ষণ শুনছিলেন বিরতিহীন সংবাদ দুপুরের শিরোনাম। আপনাদের সাথে আছে আমি ফারহানা লোপা। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। রাজধানীর শ্যামবাজারে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবির ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে শনাক্ত হয়েছে ডুবে যাওয়া লঞ্চের অবস্থান। সকাল ১০টায় অর্ধ শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবির ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় কুমিল্লা ডক এরিয়ার পাশে লঞ্চটি ডুবে যায়। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে অনুসন্ধান চালাচ্ছে। লঞ্চে থাকা যাত্রীরা জানান, চাঁদপুর থেকে আসা ময়ূর ২ নামের একটি বড় লঞ্চের ধাক্কায় মুন্সিগঞ্জ থেকে ঢাকায় আসা মর্নিং বার্ড নামের ওই ছোট লঞ্চটি ডুবে যায়। বেশ কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠলেও অনেকেরই খোঁজ মেলেনি এখনো। উদ্ধার কাজে আশপাশের মানুষও নৌকা নিয়ে যোগ দিয়েছেন। তবে নারায়ণগঞ্জ থেকে রওনা দেয়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এখনও এসে পৌঁছায়নি। লঞ্চ ডুবির ঘটনার তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ। উনি একটা লঞ্চে, তারপর উনি আসতেছিল, তারপর আমি বাসা থেকে খবর পাই যে উনিও লঞ্চে ছিল, সেই লঞ্চ ডুবে গেছে। তারপরে তার আমি কোনো খোঁজ খবর পাইনি। আমার ভাই লঞ্চে ছিল, আমার লগে আমার ভাইরে বেঁচেছি না। ময়ূর ডেলো খালি, আর এই লঞ্চটা পুরো ভরা ভরপুর লোক। লগে লগে যেই সাইডে জানালা ওই সাইডে লঞ্চটা উল্লে গেছে গা। উল্লে যাওয়ার পরে আমি প্রায় ১-১৫০ হাত নিচে গেছি। আল্লাহ আমারে বাঁচাইছে ভাই। ময়ূর ২ লঞ্চটার সাথে সংঘর্ষ হয় আমাদের ছোট একটা লঞ্চ কাঠপট্টি থেকে ছেড়ে আসা মর্নিং বার্ড। সেই লঞ্চটা যেহেতু ছোট ছিল এবং একেবারে খোলা লঞ্চ, ওটা আঘাত লাগার সাথে সাথেই ডুবে গেছে। এই দুর্ঘটনার বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী আল আমিন হোসেন। তিনি এখন আছেন শ্যামবাজারে, চলে যাচ্ছি তার কাছে। আল আমিন, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? উদ্ধার অভিযান কোন পর্যায়ে রয়েছে এখন? আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। 7 জন নারী এবং 3 জন শিশু উদ্ধার করেছে ডুবুরিরা। আর 4টি সংস্থা এখানে কাজ করছে, বিআইডব্লিউটিএর পক্ষ থেকে তাদের ডুবুরিদের কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ কোস্টগার্ড যে রয়েছে, কোস্টগার্ডের সদস্যরা এখানে কাজ করছেন। এরকম কোস্টগার্ডের সদস্যরা এখানে কাজ করছেন। এর বাইরে আমরা ফায়ার ব্রিগেডের যে সমস্ত ডুবুরিদের রয়েছেন তারা কাজ করছেন। আপনি মূল প্রতিবেদনে যেমনটা বলছিলেন, যেটা আমাদের সংবাদ শিরোনামে যেমনটা গিয়েছে যে এখন পর্যন্ত আসলে উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছয়নি। আমরা ঠিক এখন বিআইডব্লিউটিএর যে বোর্ডটি রয়েছে সেই বোর্ডটিতে করে আসলে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। অর্থাৎ আমরা একটি বোর্ডে অবস্থান নিয়েছি এবং সেখানে এগিয়ে গিয়ে আমাদেরকে সহ যাওয়া হচ্ছে যে উদ্ধারকারী যে জাহাজটি, সেই জাহাজটি ঠিক কতটুকু আসলো। তবে লোপা, বুড়িগঙ্গায় প্রচুর স্রোত রয়েছে এবং পানি অনেক বেশি, যার কারণে উদ্ধারকর্মী যারা রয়েছেন, বিশেষ করে ডুবুরি যারা রয়েছেন, তাদের কিন্তু প্রচুর রকম বেগ পেতে হয়েছে। আমরা দেখেছি কেউ এখনও বেশ কয়েকজন স্বজন, তাদের যে স্বজনরা নিখোঁজ রয়েছেন, অর্থাৎ ডুবে যাওয়া যে লঞ্চটি ছিল মর্নিং বার্ড, সেখানে যাত্রী ছিলেন, সেই সমস্ত স্বজনরা আমাদের কাছে তাদের নিখোঁজ হওয়ার, অর্থাৎ এখন পর্যন্ত তারা দাবি করেছেন যে তাদের স্বজনদের তারা এখন পর্যন্ত খুঁজে পাননি। জানতে চেয়েছিলাম যে মৃতদেহ উদ্ধার করা হয়েছে, মর্গে গিয়েছিলেন কিনা, সেখানে আপনাদের সেই স্বজনদের মৃতদেহ পেয়েছেন কিনা। তারা বলেছেন যে মর্গে তারা গিয়েছেন এবং সেখানে তাদের স্বজনদের মৃতদেহ নেই। তার মানে আমরা ধরে নিতে পারি তারা এখনও নিখোঁজ রয়েছেন।
সকালে 9টার দিকে যেহেতু ঘটনাটি ঘটেছে, এখন প্রায় হচ্ছে 2টার মতো বাজে। তো সেক্ষেত্রে এতক্ষণ একজন মানুষকে সত্যিকার অর্থেই পানির নিচে বেঁচে থাকাটা অলৌকিক যদি কোনো কিছু ঘটে না থাকে তাহলে সেটি সম্ভব নয়। অতএব তাদের বেঁচে থাকার আশা সম্পূর্ণভাবে তারা ছেড়ে দিয়েছেন। তারা আমাদের কাছে আকুতি জানিয়েছেন, গণমাধ্যম কর্মীদের কাছে আকুতি জানিয়েছেন, বিআইডব্লিউটিএ সহ অন্যান্য যে সমস্ত উদ্ধারকারী সংস্থা রয়েছেন তাদের কাছে তারা আকুতি জানিয়েছেন শেষ পানির জন্য হলেও তাদের স্বজনদের মৃতদেহ তাদের কাছে যেন বুঝিয়ে দেওয়া হয়, শেষ অন্ত্যেষ্টিক্রিয়া কিংবা দাফন কাফনে তারা যেন অংশগ্রহণ করতে পারেন, এই দাবিটুকু তারা জানিয়েছেন। তাদের কাছে জানতে চেয়েছিলাম যে জীবনের ঝুঁকি নিয়ে তাদের স্বজন আসলে কেন উঠছেন, তাদের সাথে শেষ কথা কখন হয়েছে এই বিষয় সম্পর্কে তারা আসলে কোনো বক্তব্য দিতে পারেনি। এই দায়িত্ব আসলে কাদের? একাধিকবার আমরাও আগেও দেখেছি বুড়িগঙ্গায় নৌ দুর্ঘটনার ঘটনা ঘটেছে, বেশ কিছু মানুষ মারা যাওয়ার পরে হইচই হয়, গণমাধ্যমে আসে, সাধারণ মানুষের চাপ সৃষ্টি হয়, পরবর্তীতে আমরা আসলে সেই বিষয়গুলো ভুলে যাই। আসলে সত্যিকার অর্থেই দোষকার বিআইডব্লিউটি কর্তৃপক্ষ যেমনটা বলছে চালকের অদক্ষতার কারণেই এই নৌ দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং ঘাতক যেটি ঘটনা ঘটিয়েছেন নৌ 2 সেটিকে তারা এখন পর্যন্ত আটক করেছেন, যদিও সেটির চালক যিনি ছিলেন সেই চালকের তারা এখন পর্যন্ত 3 চালক পলাতক রয়েছেন, এরকম একটি কথা তিনি বলেছেন। বিআইডব্লিউটির দায়িত্বশীল কর্মকর্তা যারা রয়েছেন তাদের কাছে জানতে চেয়েছিলাম ডুবে যাওয়া লঞ্চটি এবং যে লঞ্চটি ধাক্কা দিয়েছে তাদের হচ্ছে ফিটনেস ছিল কিনা, কিংবা নৌযান চলার মতো যে ক্রাইটেরিয়া থেকে থাকে কিংবা যতটুকু যোগ্যতা থাকে একটি নৌযান চালাতে গেলে তার আসলে ছিল কিনা এবং যাত্রী ধারণ ক্ষমতার চেয়ে বেশি নিয়েছিল কিনা, এই বিষয় সম্পর্কে বিআইডব্লিউটি এর কর্তারা তাৎক্ষণিকভাবে আসলে আমাদের কাছে কোনো কিছু জানাতে পারেননি। ডুবে যাওয়া লঞ্চটির অবস্থান শনাক্ত করা গেছে, তো সেটি আসলে ঠিক কোথায় আছে সে বিষয়ে আপনার কাছে কি কোনো তথ্য আছে? যেই জায়গাটিতে আসলে লঞ্চটি ডুবে গিয়েছে সেই জায়গাটিতেই তারা কিছু প্রাথমিক দিকে তারা হচ্ছে সাধারণ মানুষ নোঙর টেনে, আপনি জানেন যে দড়ি বেঁধে নোঙর টেনে তারা যে পদ্ধতিটি থেকে থাকে অনেক সময় শনাক্ত করার জন্য, এবং সেটি করতে গিয়ে করেছেন এবং পরবর্তীতে ফায়ার ব্রিগেডের দল এসে সেখানে তারা সেটি শনাক্ত করেছেন। এবং আমি আগেই বলেছি বুড়িগঙ্গায় যেহেতু স্রোত রয়েছে এবং বর্ষাকালে একরকম বুড়িগঙ্গার ভরা যৌবন আমরা বলতে পারি, সেক্ষেত্রে পানি বেশি থাকার কারণে স্রোত বেশি থাকার কারণে আমরা ভেবেছিলাম কিংবা নৌ বাহিনীর ডুবুরি দল যারা রয়েছে তারাও আসলে ভেবেছিল যে হয়তো সেটি তার অবস্থান পরিবর্তন করবেন, কিন্তু সেটি যেই জায়গায় ডুবে গিয়ে রয়েছে অর্থাৎ সেটি এখনও সেই জায়গায় কাত হয়ে রয়েছেন, দড়ি দিয়ে বেঁধে সেই জায়গাটিকে তারা এখনও শনাক্ত করে রেখেছেন যাতে স্রোতে সেটি অন্য কোনো চ্যানেলের দিকে চলে যেতে না পারে। আমরা জানতে চেয়েছিলাম যে একের পর এক মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই নৌযানটির মধ্যে আরও কোনো মরদেহ রয়েছে কিনা। জবাবে সেখানকার ডুবুরি যারা রয়েছেন, ফায়ার ব্রিগেডের কর্মকর্তা রয়েছেন, তারা বলছেন যে তারা আসলে খুঁজে দেখছেন, কিন্তু যেভাবে আসলে কাত হয়ে রয়েছেন তাদের প্রত্যেকটা জায়গায় আসলে তাদের যাওয়া তাদের পক্ষে সম্ভব না। যতটুকু সম্ভব আশেপাশে তারা যেই মৃতদেহগুলো পেয়েছেন অর্থাৎ আশেপাশে কাছাকাছি জায়গায় যে সমস্ত যাত্রীরা বসেছিলেন তাদেরকে তারা সেই সমস্ত যাত্রীর মৃতদেহ তারা টেনে উপরে তুলেছেন এবং তাতে এখন পর্যন্ত প্রায় 30 জনের মরদেহ উদ্ধার করেছেন। আমরা 3 শিশুর বাচ্চা মরদেহের কথা এখানে উদ্ধার হয়েছে এরকম একটি তথ্য আমাদেরকে ফায়ার ব্রিগেডের এখানকার দায়িত্বরত যিনি শহীদুল ইসলাম সুমন তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে সেই বাচ্চা আসলে আমরা যতটুকু জানি তাদের বয়স যতটুকু তিনি বলেছেন বা আমরাও দূর থেকে যতটুকু দেখেছি তাতে সেই বাচ্চা আসলে একা একা ভ্রমণের উপযোগী না, অর্থাৎ একা একা তিনি যাতায়াত করতে পারেন না। সেক্ষেত্রে আমরা আশঙ্কা করছি কিংবা ধারণা করে নিচ্ছি যে একই পরিবারের হয়তো একাধিক মানুষও এই বুড়িগঙ্গার এই যে নৌ দুর্ঘটনা ঘটেছে অর্থাৎ মর্নিং বার্ডের যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনায় আসলে তিনি সম্পূর্ণত পতিত হয়েছেন, এরকম একটি কথা আমরা বলতে পারি। লোপা, আমরা যেমন তো প্রথমে আপনাকে বলেছিলাম যে আসলে আমরা সামনের দিকে একটু আমরা বিআইডব্লিউটির একটি বোর্ডে রয়েছি, সেই বোর্ডে থাকার কারণে এই মুহূর্তে মানে ঘটনাস্থলে যে বিষয়টি সেটি আসলে দর্শকদেরকে দেখাতে পারছি না। আমরা শুধুমাত্র বিআইডব্লিউটির কর্তাদের সাথে তারা আমাদেরকে নিয়ে যাচ্ছেন যে যেই উদ্ধারকারী জাহাজ যেটি নারায়ণগঞ্জ থেকে আসবে সেটি আসলে কত দূর পর্যন্ত গেল কিংবা আশেপাশে কোনো মরদেহ ভেসে উঠেছে কিনা সেটির জন্য তারা পোস্তাগোলা যে ব্রিজ রয়েছে সেদিকে খানিকটা এগিয়ে আসছেন, যার কারণে আমি আসলে অত্যন্ত দুঃখিত দর্শকদের এখনকার ঘটনাস্থলের যে পরিস্থিতি সেটা দেখাতে পারছি না। তবে আমাদের কাছে সকাল থেকে আমরা এখানে ছিলাম, কাজ করেছি, যে চিত্র আমাদের কাছে আসছে আমরা দেখেছি এক একটি মরদেহ ওঠার পরে সেখানকার কি ভয়াবহ পরিস্থিতি স্বজনদের সেখানে। আপনি তো দেখে এসেছেন যে মরদেহ একের পর এক উদ্ধার হচ্ছে, সেই মরদেহগুলো আসলে কোথায় রাখা হচ্ছিল আপনি কতটুকু জানতে পেরেছেন, যেহেতু আপনি ঘটনাস্থলে ছিলেন, এখন আপনি মাঝ নদীতে আছেন? লোপা, যেই জায়গাটিতে আসলে ঘটনাটি স্থলে ঘটেছিল সেখানে টোটাল আল্লাহদান নামে একটি ট্রলার ভিড়িয়ে রেখে অর্থাৎ সেই ট্রলারের উপর প্রাথমিকভাবে ডুবুরিরা নেমে সেখানে সেই মরদেহগুলো রাখা হয়েছে এবং পরবর্তীতে সেটি ফায়ার সার্ভিসের যে ব্যাগ মরদেহ সংরক্ষণ করার যে ব্যাগ থাকে সে ব্যাগিং করে সেগুলোকে মর্গে পাঠানো হয়েছে এবং এখানে গিয়ে হয়তো তাদের নাম ধরে ধরে কিংবা স্বজনরা যারা নিখোঁজ রয়েছেন তাদেরকে দেখার সুযোগ দিবেন, পরবর্তীতে হয়তো বা তারা শনাক্ত করবেন এবং এরপরে যদি কেউ নিখোঁজ দাবি থেকে থাকেন সেক্ষেত্রে ফায়ার ব্রিগেডের কর্মীরা সেটি করবেন। তো প্রচুর স্রোত কিন্তু রয়েছেন, আমরা দেখেছি এর আগেও নৌ দুর্ঘটনা যখন ঘটেছে বিশেষ করে বুড়িগঙ্গায় তখন
3 থেকে 4 দিন পরে আমরা দেখেছি মরদেহ ভেসে উঠেছে, এরকম একটি বিষয়। জাহাজ কিন্তু লোপা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, জাহাজ কিন্তু এখন পোস্তাগোলা ব্রিজের নিচে, অর্থাৎ উদ্ধারকারী জাহাজ যেটির সন্ধানে বিআইডব্লিউটি এর কর্তারা আমাদেরকে নিয়ে এসেছিলেন, সেটি কিন্তু পোস্তাগোলা ব্রিজের কাছাকাছি চলে আসছেন। হয়তো আর কিছুক্ষণ পরেই সেটিকে এখানকার যেই কাত হয়ে যাওয়া লঞ্চটি, অর্থাৎ মর্নিং বার যেটি, সেটির উদ্ধারে হয়তো তারা উদ্ধারে নিয়োজিত করবেন। এখন পর্যন্ত ডুবুরি, নৌবাহিনীর ডুবুরি, ফায়ার ব্রিগেডের ডুবুরি, কোস্ট গার্ডের ডুবুরি, বিআইডব্লিউটি এর ডুবুরি আসলে সেখানে উদ্ধার করে কাজ করছেন। তবে আপনি নিশ্চয়ই, আমি দর্শকদের আসলে এটাই দেখাতে চেয়েছিলাম যে জানতে চাই, যে অনেক সময় জানতে চাই যে উদ্ধারকারী জাহাজ আসলে আসতে এখনো কেন দেরি হচ্ছে। বুড়িগঙ্গায় প্রচুর স্রোত, কিন্তু এখন প্রচুর পানি, যার কারণে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসতে সেই জাহাজটা কিছুটা সময় লেগেছে। পোস্তাগোলা ব্রিজ পর্যন্ত সেটি চলে এসেছে, আর হয়তো 15 থেকে 20 মিনিটের মধ্যেই এটি ঘটনাস্থলে এসে তার যে উদ্ধার কার্যক্রম, সেই উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। আর বিআইডব্লিউটি কর্মকর্তারা আসলে এটাই বলেছিলেন যে এখন পর্যন্ত শুধুমাত্র স্রোত থাকার কারণে সেটা আসলে আসতে পারেনি। আর আপনি যেমনটা জানতে চেয়েছিলেন যে মরদেহ আসলে কী অবস্থা, সেই ক্ষেত্রে সেই মরদেহগুলোকে এখন পর্যন্ত তারা ফায়ার ব্রিগেডের যে ব্যাগ, মরদেহ সংরক্ষণ করার যে ব্যাগ থাকে, সেই ব্যাগে রাখা হয়েছে। পরবর্তীতে হয়তো সেটির ময়নাতদন্ত হবে এবং ময়নাতদন্ত করে তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এই নিয়ে এই পর্যন্ত ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে আমরা জানি একটি দুর্ঘটনার ঘটনা ঘটলে বরাবর তদন্ত কমিটি গঠন করে থাকেন। ফায়ার সার্ভিস সেই তাদের ধারাবাহিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করেছেন, পাশাপাশি বিআইডব্লিউটি একটি তদন্ত কমিটি গঠন করে থাকেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি দুর্ঘটনা ঘটার পরে যারা আসলে মৃতদেহ তাদেরকে দাফন কাফনের জন্য একটি সহায়তা করে থাকেন, তার সেটি কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত এইভাবে কোনো ঘোষণা আমাদের কাছে নাই। আমাদের কাছে এখন পর্যন্ত 30 জনের অনানুষ্ঠানিকভাবে, আমি আবারও বলছি লোপা, 30 জনের একটি সংখ্যা রয়েছে, সেটি কম বেশি হতে পারে। এখন পর্যন্ত দায়িত্বশীল কোনো কর্মকর্তাদের পক্ষ থেকে, ফায়ার ব্রিগেড কিংবা বিআইডব্লিউটির পক্ষ থেকে আমাদেরকে এখন পর্যন্ত সঠিক তথ্যটি এখন পর্যন্ত জানানো হয়নি। যদিও এই মৃতদেহের মধ্যে থেকে এখন অনেকেই নিখোঁজ রয়েছেন এরকম তাদের স্বজনরা দাবি করেছেন। আমাদের কাছে একজন দাবি করেছেন, তিনি যার সাক্ষাৎকার আসলে আমাদের অনিয়ারও হয়েছে, অর্থাৎ টেলিভিশনে প্রচারিত হয়েছে। তিনি বলেছেন যে তিনি এবং তার মা ঢাকায় আসতেছিলেন, কাঠমিটি থেকে তারা উঠেছেন। পরবর্তীতে এই যখন লঞ্চটি দিতে যাবে তার খানিকক্ষণ আগেই, কন্ট্রোলে দিতে যাওয়ার আগেই লঞ্চটি কাট হয়ে যায় এবং তিনি আসলে নেমে গিয়েছেন এবং পরবর্তীতে তার মাকে আসলে তার কিছু বুঝতে পারছেন না, মা জীবিত না মৃত, এই বিষয়টি নিয়ে তিনি যথেষ্ট শঙ্কা রয়েছেন। কেউ তার ভাই হারানোর কথা বলেছেন, কেউ বাবাকে খুঁজে পাচ্ছেন না, এরকম বক্তব্য কিন্তু বলেছেন। আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে তাতে 3টি শিশুর কথা বলা হয়েছে বিআইডব্লিউটির পক্ষ থেকে এবং ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে 3 শিশুর উদ্ধারের কথা বলা হয়েছে। আর যেই শিশুর যে বয়স, তাকে দেখে মনে হচ্ছে না তারা আসলে একারা ভ্রমণ করতে পারেন। অতএব সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারি যে একই পরিবারের হয়তো একাধিক ব্যক্তিও এই ডুবে যাওয়া মর্নিং বার্ড যে লঞ্চটি ছিল, অর্থাৎ ছোট লঞ্চটি ছিল, সেই ছোট লঞ্চটির মধ্যে হয়তো ছিল। সেক্ষেত্রে একাধিক পরিবারের একাধিক ব্যক্তিও হয়, পরিবারের একাধিক ব্যক্তি হয়তো বুড়িগঙ্গায় আজকে সঙ্গী সমাধি হয়েছিলেন। আমরা প্রথমে বলেছিলাম যে এই বিষয়গুলো নিয়ে এখানকার দায়িত্বশীল যারা বিআইডব্লিউটি, যাদের বিষয়টি দেখভালের কথা, আমরা প্রথমে দেখেছি লোপা এর আগে যখন উৎসব হয়, বিশেষ করে ঈদ উৎসবে আমরা দেখেছি, ঈদের সময় দেখেছি যে যাত্রীদের তাদের মনিটরিং করা হয়, তাদের ধারণ ক্ষমতা এসে যে বেশি যাত্রী আছে কিনা। যদিও করোনা ভাইরাসের পরে, করোনা ভাইরাস সংক্রমণ হওয়ার পরে বেশ কিছুদিন নৌ চলাচল কিন্তু বন্ধ ছিল, এরপরে সেটি আবার চালু হয়েছিল। তখন একটি নির্দেশনা দেওয়া ছিল যে স্বাস্থ্যবিধি মেনে তারপরে সেই লঞ্চটি চলাচল করবে এবং এখানকার প্রত্যক্ষদর্শীরা ছিল এবং যারা বেঁচে যাওয়া যাত্রী, অর্থাৎ ডুবে যাওয়ার থেকে যারা সাক্ষী তুলে হচ্ছে, তারা বলেছেন যে 120 থেকে 125 জন যাত্রী তারা ছিলেন এবং একদম গাদাগাদি করেছেন। অর্থাৎ সামাজিক যে নিরাপত্তার যে বিষয়টি, সেটির কোনো বালাই নেই। অর্থাৎ যাত্রীদের মধ্যে অসচেতনতার একটি বিষয় আমরা খেয়াল করেছি, আমরা এরকম একটি অভিযোগও পেয়েছি। আবার আমরা এখানে এসে ঘটনাস্থলে দেখেছি যে যখন উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে, তখন সেখানে আমরা দেখেছি যে আরও একটি নৌযানে, সেখানে খোলা একটি নৌযানে, যেই নৌযানে মালবাহী নৌযান, অর্থাৎ কাঠের নৌযানে আমরা দেখেছি, সেখানে এসেও অসংখ্য মানুষ, অর্থাৎ ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে এসে সেই উদ্ধার তৎপরতার আশেপাশে তারা ভিড় করেছেন। এরকম একটি বিষয় আমরা লোপা দেখেছি। আমরা বেশ খানিকটা অনেকটা দূরে গিয়েছিলাম, আপনি নিশ্চয়ই এখনও দেখতে পাচ্ছেন দর্শকদেরকে, পোস্তাগোলা ব্রিজ ইতিমধ্যেই সেই উদ্ধারকারী জাহাজ যেটি সেটি অতিক্রম করেছে। আমরা যেমনটা বলেছিলাম, আর 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়তো সেই উদ্ধারকারী জাহাজটি এসে এখানে কাত হয়ে ডুবে যাওয়া সেই মর্নিং বারটি উদ্ধারে তারা নিয়োজিত হবেন। আর আমরা এখনও এখানকার উদ্ধার তৎপরতা, অর্থাৎ ভিতরে আরও মরদেহ আছে কিনা, যেহেতু কাত হয়েছে এবং স্রোতের কারণে
ডুবুরিরা সেখানে ঢুকতে পারছেন না, কাত হয়ে যাওয়ার কারণে প্রত্যেকটা জায়গায় আসলে ডুবুরিদের পক্ষে যাওয়া সম্ভব না। সেই কারণে তারা দফায় দফায়, অর্থাৎ একজন যিনি ডুবুরি নিচে নেমেছেন, পানির মধ্যে নেমেছেন, তিনি উঠে আর একজনকে নামাচ্ছেন, এরকম একটি বিষয় আমরা দেখেছি। আমরা এই বিষয়গুলো নিয়ে এখানকার সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিএডব্লিউটির চেয়ারম্যানের কাছে জানতে চেয়েছিলাম যে একই ঘটনা কেন বারবার ঘটছে, কেন বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। লোপা, এর আগে আমরা দেখেছি যে এই যে চ্যানেলটি অর্থাৎ বুড়িগঙ্গাতে কিন্তু ভারী নৌযানের পাশাপাশি ছোট ছোট নৌযানও চলাচল করে। তো সেক্ষেত্রে আবার মানুষের চালিত অর্থাৎ ছোট নৌকাও আমরা দেখেছি যেগুলো মানুষ বেঁধে সেগুলো চলা হয়। একাধিকবার এই নিয়ে গণমাধ্যমে নিউজ হয়েছে, একাধিকবার প্রাণহানির ঘটনা ঘটেছে। এই বিষয়টি নিয়ে বন্ধ করার জন্য দফায় দফায় বৈঠক হয়েছে। ব্যবসায়ী যারা কামরাঙ্গীরচরে ব্যবসায়ী রয়েছেন তারা আসলে এই বিষয়টি তাদের বাধার মুখের কারণে সেইটি আসলে কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। এর আগে আমরা দেখেছি যে যখন লঞ্চ ছাড়ে তার প্রোপেলরে বেজ, অর্থাৎ পিছনে যে লঞ্চটি থাকে তার যখন লঞ্চটি ব্যাগার দেওয়া হয় তখন পিছনে আসলে কোনো নৌকা থাকে কি থাকে না সেই বিষয়টি কিন্তু চালকের পক্ষে আসলে দেখা সম্ভব না, যার কারণে সেখানে প্রোপেলরে বেজ হয়তো কেউ কেটে যান কিংবা নৌকা ডুবে যায়। এরপরে একাধিকবার এই নৌকা বন্ধ করার জন্য বারংবার বলা হয়েছিল এখানে তারা অন্যরকম একটি ব্যবস্থা করবেন, যাতে এই বা অন্যভাবে কীভাবে পারানো যায় সেই ব্যবস্থা করবেন। বুড়িগঙ্গাকে নিয়ে আসলে অনেক পরিকল্পনার কথা তারা বলেছিলেন, তার মধ্যে নৌ দুর্ঘটনা রোধে কোনো পরিকল্পনা আছে কিনা এই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছিলাম। তো তাৎক্ষণিক কোনো জবাব এখানকার বিএডব্লিউটির দায়িত্বশীল কর্মকর্তা যা রয়েছেন তারা আসলে দিতে পারেনি। আরেকটি কথা, আমরা বরাবরই কোনো একটি ঘটনা ঘটে যাওয়ার পরে সরকারকে সবসময় দোষারোপ করে থাকি, সংস্থাকে দোষারোপ করে থাকি, দায়িত্বশীল যারা রয়েছে তাদেরকে দোষারোপ করে থাকি। কিন্তু সত্যিকার অর্থেই আমি সোনাগরিকের দায়িত্ব, যারা ডুবে গিয়েছেন তারা আসলে কিংবা তারা যেই লঞ্চটিতে ছিলেন তারা কতটা সোনাগরিকের দায়িত্ব পালন করছেন সে বিষয়টি নিয়ে কিছু সন্দেহ থেকে যায়। তবে আমরা আবার ঘটনাস্থলে ছুটে আসছি। আমি আমার ক্যামেরায় যিনি রয়েছেন তাকে অনুরোধ করব ঘটনাস্থলের এখনকার পরিস্থিতি আপনাদেরকে, আপনার মাধ্যমে দর্শকদেরকে একটু দেখাতে চাই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি যেমনটা বলছিলাম যে দেখেন জীবনের ঝুঁকি নিয়ে বারবার নৌ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। আবার দেখেন আরও একটি নৌকা সেখানে জীবনের ঝুঁকি নিয়ে শুধুমাত্র মোবাইলে ছবি তোলার জন্য উৎসুক জনতা সেখানে ভিড় করে আছেন। কোনোভাবেই তাদেরকে এই জায়গাটি থেকে বারবার তাদেরকে সরে যাওয়ার অনুরোধ করা হলেও সেটি কোনোভাবে কিন্তু তারা মানছেন না। এখানে ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের যে নৌ দুর্ঘটনা রোধের যে অগ্নিশাসক নামে একটি বোট রয়েছে সেটি এখানে এসে নোঙর করে আছে এবং এই জায়গাটি ঘিরে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন উৎসুক। আপনি দেখেন লোপা, এই মানুষগুলো সত্যিকার অর্থে আসলে এখানে তারা না উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছেন, শুধুমাত্র মোবাইলে ছবি তোলার জন্য, মোবাইলে লাইভ করার জন্য তারা এখানে দাঁড়িয়েছেন। এর মধ্যে কিন্তু অনেকে স্বজনে, আবার এর মধ্যে বাচ্চারা রয়েছে। যদিও নৌ পুলিশের পক্ষ থেকে বারবার তাদেরকে সরে যাওয়ার কথা বলা হয়েছে। এই যে লোপা এখন যে আমরা একদম কেন্দ্রে রয়েছে, অর্থাৎ এইখানেই কিন্তু ডুবে রয়েছে। আপনি পাশে এমবি আর্ট নামে একটি লঞ্চ দেখতে পাচ্ছেন, অর্থাৎ যেখানে ফায়ার ব্রিগেডের কর্মী রয়েছেন দড়ি দেখতে পাচ্ছেন, সেই দড়ি দিয়ে কিন্তু লঞ্চটিকে বেঁধে রাখা হয়েছে যাতে সেটি, আমি যেমনটা বলছিলাম বারবার, যে স্রোতের কারণে সেটি যাতে ভেসে না যায় সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এখন ফায়ার ব্রিগেড যে কর্মী রয়েছেন তারা দফায় দফায় সেখানে নামছেন। এই মাত্র হচ্ছে একজন ডুবুরি তিনি সেখানে নেমেছেন। তিনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন যখন একটি বিষয় দেখতে পেয়েছেন যে আশেপাশে এই যে ফায়ার ব্রিগেডরা কিন্তু সেখানে কাজ করেন, অর্থাৎ কেউ একজন উঠছেন, কেউ নামছেন। এখন পর্যন্ত আমাদের কাছে 30টি মৃতদেহের আসলে 30টি মৃতদেহের কথা আসলে আমরা এখন পর্যন্ত পেয়েছি। দফায় দফায় ফায়ার অ্যান্ড রেস্কিউ যে টিম রয়েছে তারা কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ নৌবাহিনী ড্রাইভের যে টিমটা যারা রয়েছে তারা কাজ করে যাচ্ছে। কোস্টগার্ডের যে সমস্ত সদস্য রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন। অর্থাৎ এক দফায় অর্থাৎ ফায়ার তারা কিন্তু সমন্বিতভাবে যে যার মতো করে কাজ করে যাচ্ছেন। সবচেয়ে আশার যেটি খবর হলো সেটি হচ্ছে লঞ্চটিকে শনাক্ত করা গেছে, কারণ এই চ্যানেলটি এতটাই ঝুঁকিপূর্ণ যাতে আসলে এটি যদি ডুবে থাকে, অর্থাৎ যদি শনাক্ত করা না যেত তাহলে এই চ্যানেলটি দিয়ে কিন্তু ভারী নৌযান চলাচল করে, সেক্ষেত্রে আরও একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতো। অর্থাৎ যদি তার অবস্থান শনাক্ত করা না যেত, আপনি জানেন যে দক্ষিণাঞ্চলের যে লঞ্চগুলো থেকে থাকে বিশেষ করে ভারী নৌযানগুলো লঞ্চ দিয়ে চলাচল করে এবং শনাক্ত করা না যেত কোথায় আছে কোথায় রয়েছে তাহলে সেই আসলেই গতিপথ পাল্টাতে হতো। অর্থাৎ এইখান জায়গাটা ঝুঁকিপূর্ণ ছিল, কারণ যে কোনো সময় এই লঞ্চটির হয়তো নিচের অংশ বা উপর যেটি ডুবে লেগে তাদের তলা ফেটে যাওয়ার একটি শঙ্কা থেকে থাকতো। এখন পর্যন্ত আসার কথা হচ্ছে সন্ধ্যার আগেই হয়তো সেই জাহাজটিকে তারা শনাক্ত করেছেন, অর্থাৎ ডুবে যাওয়া লঞ্চটিকে শনাক্ত করেছেন। ইতিমধ্যেই করেছেন উদ্ধারকারী যে জাহাজটি রয়েছে সেই জাহাজটি। এখন পর্যন্ত আমাদের কাছে 30টি উদ্ধারের একটি খবর রয়েছে এবং সেই মরদেহগুলো যে ফায়ার ব্রিগেডের যে সমস্ত কর্মীরা তাদেরকে
এখন পর্যন্ত মর্গে পাঠানো হয়েছে, এরকম একটি বিষয় আমরা দেখতে পেয়েছি। তবে বিকেল নাগাদ কিংবা কতটা সময় ঠিক লাগবে উদ্ধারকারী জাহাজ আসার পরে, এবং সেক্ষেত্রে হয়তো যদি লঞ্চটি উদ্ধার করা হয়, অর্থাৎ কাত হয়ে বা ডুবে যাওয়া লঞ্চটি যদি উদ্ধার করা হয়, সেক্ষেত্রে হয়তো বা ওই লঞ্চের মধ্যে আরও মরদেহ থাকলেও থাকতে পারে। এর আগেও আমরা দেখেছি যখন নৌ দুর্ঘটনা ঘটে এবং পরবর্তীতে লঞ্চটিকে যখন উদ্ধার করা হয় সেটিতে মধ্যেও কিন্তু মরদেহ থেকে যায়, এরকম একটি বিষয় আমরা দেখেছি। আবার আমরা এও দেখেছি যে এর আগে বুড়িগঙ্গায় যখন নৌ দুর্ঘটনা ঘটেছে তখনও আমরা দেখেছি যে 2-3 দিন পরেও কিন্তু তার যে মরদেহ রয়েছে সেই মরদেহ আশেপাশে ভেসে উঠেছে, এরকম একটি বিষয় আমরা দেখেছি। এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে, স্থানীয় মানুষও কিন্তু সেই উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন। আমি আগেও যেমনটা বলেছি যে আসার কথা হচ্ছে এই যে যদি লঞ্চটি থেকে যেত, অর্থাৎ লঞ্চটি যদি শনাক্ত করা না যেত, তাহলে কিন্তু আজকে চাঁদপুর কিংবা দক্ষিণাঞ্চলগামী যে লঞ্চ সেগুলো এইখান থেকে যেতে পারতো কিনা, কারণ চ্যানেলটি সংকুচিত একটি, সেইটি যেরকম একটি বিষয়। আবার সেই লঞ্চে যদি কোনো অংশ অভিযুক্ত লঞ্চ ময়ূর 2 আটক করা হয়েছে এবং লঞ্চের চালক পালিয়ে গেছেন। তিনি পানিপথে আসলে কিভাবে পালিয়ে গেলেন সে বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, বা চালকের বিষয়ে আপনার কাছে কোনো ধরনের তথ্য আছে কিনা? লোপা, আপনি যেমনটা বলেছেন যে আসলে চালক পালিয়ে গেছে, তার কারণ হচ্ছে নদীপথে পালানোর যারা চালক থাকেন তারা ডেফিনেটলি সাঁতার জানেন। প্রথম শর্তই হচ্ছে তাকে সাঁতার জানার বিষয়। লোপা, এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। ইতিমধ্যেই পোস্তাগোলা যে উদ্ধারকারী যে বৃষ্টি রয়েছে সেটি পোস্তাগোলা অতিক্রম করেছে, আর হয়তো 5-7 মিনিটের মধ্যে সেই উদ্ধারকারী জাহাজটি এসে এখানে ডুবে যাওয়া যে মর্নিং বাটি রয়েছে সেটির উদ্ধার তৎপরতায় অংশ নেবেন। আলামিন হোসেন, আপনাকে ধন্যবাদ। আমরা বিস্তারিত তথ্যের জন্য আপনার কাছে আবারও ফিরব। রাজধানীর শ্যামবাজারে বুড়িগঙ্গা নদীতে আজ সকালে লঞ্চ ডুবির ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ 30 জনের মরদেহ উদ্ধার হয়েছে। সেই সাথে শনাক্ত হয়েছে ডুবে যাওয়া লঞ্চের অবস্থান। অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে মুন্সিগঞ্জ ছাড়ে ছোট আকারের মর্নিং বার্ড লঞ্চটি। সদরঘাটের শ্যামবাজারের কুমিল্লার ডক এলাকায় পৌঁছালে চাঁদপুর থেকে আসা 51 মিটার দীর্ঘ প্রায় 1000 টন ওজনের ময়ূর 2 লঞ্চটি মর্নিং বার্ড লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দেয়। তাতে দুমড়ে মুচড়ে সেখানেই ডুবে যায় মর্নিং বার্ড। বেশ কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও তাদের সাথে থাকা স্বজনদের খোঁজ পাচ্ছেন না অনেকেই। উদ্ধার কাজে দ্রুত যোগ দেয় ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হয় বেশ কয়েকজনের মরদেহ। স্বজনহারাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সদরঘাট এলাকা। উনি একটা লঞ্চে, তারপর উনি আসতেছিল, তারপর আমি বাসা থেকে খবর পাই যে উনিও লঞ্চে ছিল, সেই লঞ্চ ডুবে গেছে। এরপরে তার আমি কোনো খোঁজ খবর পাইনি। আমার বাবা, আমার ভাই লঞ্চে ছিল আমার লগে, আমার ভাইরা বেঁচে না। ময়ূর ডেলো খালি, আর এই লঞ্চটা পুরো ভরা ভরপুর লোক। লগে লগে যেই সাইডে জানালা ওই সাইডে লঞ্চটা উল্লে গেছে গা। উল্লে যাওয়ার পরে আমি প্রায় 1-1.5 হাত নিচে গেছি। আল্লাহ আমার বাঁচাইছে ভাই। ময়ূর 2 লঞ্চটার সাথে সংঘর্ষ হয় আমাদের ছোট একটা লঞ্চ কাঠপট্টি থেকে ছেড়ে আসা মর্নিং বার্ড। সেই লঞ্চটা যেহেতু ছোট ছিল এবং একেবারে খোলা লঞ্চ, ওটা আঘাত লাগার সাথে সাথেই ডুবে গেছে। অভিযুক্ত ঢাকা চাঁদপুর রুটে চলাচলকারী ময়ূর 2 লঞ্চটি আটক করেছে BIWTA। এই দুর্ঘটনার জন্য ময়ূর 2 লঞ্চের চালকের অসাবধানতা ও অদক্ষতাকেই দায়ী করলেন BIWTA এর কর্মকর্তা আরিফ উদ্দিন। লঞ্চটার চিহ্নিত করতে পারছি কোথায় আছে, এবং সে অলরেডি লঞ্চটাকে আমরা রশি দিয়ে বেঁধে ফেলছি যে এখান থেকে আর যাতে সরানোরা না করতে পারে। আমাদের উদ্ধারকারী জাহাজ নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছে। নারায়ণগঞ্জ থেকে এটা স্রোতের কারণে একটু দেরি হবে আসতে। অদক্ষ চালকের কিছু বিষয় থাকে, অসাবধানতার মধ্যে তারা চালাচ্ছিল, এটাই মূল কারণ আজকের দুর্ঘটনার, কিন্তু এটি একটি অন্যতম কারণ। এই ঘটনার তদন্তে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে BIWTA। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানতে আবারও চলে যাচ্ছি শ্যামবাজার এলাকায়। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রেজওয়ান সিদ্দিকী। রেজওয়ান, আপনিও তো এই দুর্ঘটনাস্থলে আছেন এবং সার্বিক খোঁজ খবর রাখছেন। আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? এখন পর্যন্ত সকাল 9টা যদি ধরি দুর্ঘটনার সময়, তাহলে এখন পর্যন্ত প্রায় 5 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। এর মধ্যে প্রায় 30টির মতো মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও কিন্তু উদ্ধার প্রক্রিয়া চলছে। আমি একটু এই ফাঁকে আপনাকে দেখিয়ে নিতে চাই যে ময়ূর 2 নামক যে লঞ্চটি মর্নিং বার্ড লঞ্চটিকে ধাক্কা দিয়েছিল, সেই ময়ূর 2 লঞ্চটাকে আমি আপনাকে একবার দেখাতে চাই, স্ক্রিনে দেখাতে চাই যে ঠিক এই লঞ্চটি আজকে সকাল 9টা নাগাদ মুখোমুখি সংঘর্ষে আপনার
মর্নিং বার্ড লঞ্চকে ধাক্কা দেওয়ার পরে প্রায় 30 জন মানুষের সলিল সমাধি হয়। তো এই লঞ্চটিকে আমরা দেখতে পাচ্ছি পর্দায়। এই লঞ্চে সবশেষ পাওয়া তথ্য মতে এই লঞ্চের যিনি চালক ছিলেন তিনি কিন্তু পালিয়ে গিয়েছে, তাই কিন্তু ধরা সম্ভব হয়নি। তো এরকম একটি অবস্থায় এখন পর্যন্ত যে 30টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, সেই 30টি উদ্ধারে তার মধ্যে প্রায় 23টি মৃতদেহ কিন্তু রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে আরও যে মৃতদেহগুলো পাওয়া গেছে সেইগুলোকে কিন্তু মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তো এরকম একটা পরিস্থিতিতে যে আরও উদ্ধার কাজ, এখন একটু উদ্ধার কাজে ধীরগতিতে চলছে বলাই যায়, কেননা বিআরডব্লিউটির ঊর্ধ্বতন কর্মকর্তা বলছিলেন যে বিআরডব্লিউটি এর যে উদ্ধারকারী যে জাহাজটি আছে সেটা কিন্তু ঘটনাস্থলে পৌঁছাতে একটু সময় লাগবে, কেননা এখন তো নদীতে স্রোত বেশি, নদীতে পানি বেশি, যে কারণে আসতে দেরি লাগবে। কিন্তু সবশেষ যে তথ্যটি জেনেছি যে সেই উদ্ধারকারী জাহাজটি পোস্তগোলা ব্রিজ পার হয়েছে, সেই হিসেবে বলতে গেলে আর মাত্র হয়তো বা আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে হয়তো ঘটনাস্থলে সেই উদ্ধারকারী জাহাজটি পৌঁছাবে। তারপর কেননা বিআরডব্লিউটি ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছিলেন যে তারা কিন্তু জাহাজটাকে ইতিমধ্যে শনাক্ত করে লঞ্চটিকে ইতিমধ্যে শনাক্ত করতে পেরেছেন এবং তারা সেটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন যেন স্রোতে অন্য কোথাও তলিয়ে বা চলে যেতে না পারে। এরকম একটি পরিস্থিতিতে যে যারা নিহত হয়েছেন বা যে কয়েকজন মৃতদেহ পাওয়া গিয়েছে তাদের যারা স্বজনরা আছে তারা এরই মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। তারা চেষ্টা করছেন তাদের স্বজনকে খুঁজে পেতে। অনেকে নৌকায় করে আসছেন, ট্রলারে করে আসছেন, তারা চেষ্টা করছেন যে মৃতদেহের মাঝে তাদের প্রিয়জন আছে কিনা, হয়তো থাকতেও পারে নাও থাকতে পারে, এরকম একটা সংখ্যায় তারা দোদুল্যমান। তো এরকম একটা পরিস্থিতিতে এখানে তাদের চোখের পানিতে আহাজারিতে এখানে একটা ভারী পরিবেশ সৃষ্টি হয়েছে। তো এই যে চালকের অদক্ষতার কথাই বলা যায় এখানে, যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে চালকের অদক্ষতার কারণেই কিন্তু আজকের এই দুর্ঘটনাটা ঘটলো। কেননা এর আগেও যে সকল দুর্ঘটনাগুলো ঘটেছিল সেই দুর্ঘটনাগুলোতে কিন্তু বলা হয়েছিল যে চালকদের অদক্ষতার কারণেই কিন্তু এসব দুর্ঘটনাগুলো ঘটে, কেননা আগে যাওয়ার প্রবণতা থাকে, তারা একজনের পাল্লা দেয়, এইসব কিন্তু নদীপথে খুব কমন একটা বিষয়। তাই এই যে একটি লঞ্চ থেকে আরেকটি লঞ্চ কে আগে যাবে তাদের মধ্যে কিন্তু একটা খেলা বা প্রতিযোগিতা চলে বলাই যায় দূরপাল্লার যে লঞ্চগুলো আছে। আর একটা বিষয় এখানে বলে রাখা ভালো যে লঞ্চটি এখানে মর্নিং বার্ড নামে যে লঞ্চটি এখানে ডুবে গিয়েছে সেই লঞ্চটি কিন্তু মোটামুটিভাবে 250 থেকে 300-এর মতো যাত্রী হবে। এখানে প্রত্যক্ষদর্শীরা এটাই বলছে, কেননা এই ধরনের লঞ্চে কিন্তু বেশ ভালোই যাত্রী থাকেন, খুব কম যাত্রী থাকেন না। কেননা এখানে আরও একটি মৃতদেহ কিন্তু পাওয়া গিয়েছে, এই নিয়ে কিন্তু 31টি মৃতদেহ পাওয়া গেল। আর কেবলই একজন ডুবুরি কিন্তু আরেকটি মৃতদেহ উঠালো, সেটা কিন্তু হয়তো আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি মৃতদেহ কিন্তু তোলা হয়েছে। এই নিয়ে কিন্তু 31টা মৃতদেহ কিন্তু তোলা হয়েছে। এই মৃতদেহগুলো আরও একটি 32টা আরও একটি মৃতদেহ তোলা হচ্ছে, কিন্তু ডুবুরিটা আরও একটি মৃতদেহ কিন্তু খুঁজে পেলেন যে তাদেরকে কিন্তু ফায়ার সার্ভিস রেস্কিউ টিম সেই মৃতদেহকে কিন্তু ট্রলারে রাখছেন। আরও পাওয়া যাবে কিনা সেজন্য ডুবুরিরা অবিরত নিরলসভাবে চেষ্টা করছেন, তারা খুঁজে বের করতে চেষ্টা করছেন আরও মৃতদেহ পাওয়া যাবে কি না। যদি পাওয়া যায় হয়তো বা এগুলোকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে পরবর্তীতে তাদের পরিচয় শনাক্ত করে তারপর আত্মীয় স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি যে ট্রলারে করে ইতিমধ্যে যারা আত্মীয় স্বজন আছেন তারা ভিড় করতে শুরু করেছেন এরই মধ্যে, যে এর মধ্যে কেউ আছেন কিনা। এখানে যারা ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম আছেন তারাও লাশগুলো বা মৃতদেহগুলোকে একটা সারিবদ্ধ করে সাজিয়ে একটু করে হাসপাতালে মিটফোর্ড হাসপাতালের দিকে নিয়ে যাওয়া যাবে। এর আগে 23টি মৃতদেহকে মিটফোর্ড হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়েছে, সেগুলো পরবর্তীতে পরিচয় শনাক্ত করে আত্মীয় স্বজনের হাতে তুলে দেওয়া হবে। যেমনটি বলছিলাম যে এইসব দুর্ঘটনার পেছনে মূলত কারণ কি হতে পারে, সংখ্যা একের পর এক বাড়ছে, কিন্তু এই লঞ্চে যারা জীবিত ফিরে এসেছেন তাদের সংখ্যাটা আসলে কিরকম? যারা জীবিত ফিরেছেন তাদের সংখ্যাটা এখন পর্যন্ত সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না, কিন্তু আমি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে যতটুকু জানি যে প্রায় 100 কাছাকাছি বা 100 কিছুটা বেশি লোক সাঁতরে পার হয়েছেন। এর মধ্যে কেউ কেবিনে যাত্রী ছিলেন, সাধারণ যাত্রী ছিলেন, তারা কিন্তু পার হয়ে গিয়েছেন। তো তারা কিন্তু পার হয়ে কিন্তু অনেকে বর্ণনাও দিচ্ছেন আসলে কিভাবে এই দুর্ঘটনাটা ঘটেছে। আর একটা বিষয় এখানে লক্ষণীয় যে
যারা কিন্তু এই যে সাঁতরে পার হয়েছেন তাদের কিন্তু প্রথম যখন লঞ্চটি ডুবে যায় স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী যারা লোকজন তারা কিন্তু তাদের সাহায্যে এগিয়ে আসেন, তারা কিন্তু তাদেরকে সাহায্য করেছেন পাড়ে উঠতে, সাঁতরিয়ে পাড়ে উঠতেছেন। এবং অনেকে দেখেছি এমন অনেক ডুবুরি আছেন, ডুবুরি মানে সাধারণ মানুষ, তারা কিন্তু নিজের দায়িত্ব থেকে মৃতদেহগুলোকে নদীর মধ্যে থেকে তুলেছেন। যখন সাধারণ মানুষগুলো 3 থেকে 4টি একজনকে দেখলাম 9টি মৃতদেহ তুলেছে। তারপরে যখন ফায়ার সার্ভিসের ডুবুরি আসেন, নৌবাহিনীর ডুবুরি আসেন, কোস্টগার্ড আসেন, তখন কিন্তু তাদের সাধারণ মানুষকে আর মৃতদেহ পানির নিচ থেকে তুলতে দেওয়া হয়নি। তো এরকম একটি অবস্থায় যে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন যে মৃত্যুর সঠিক পরিসংখ্যানটা এখনই বলা যাবে না, আর কতজন বেঁচে গেছেন সেই পরিসংখ্যানটাও কিন্তু এখনো বলে দেওয়া যাচ্ছে না। যখন উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করা হবে তখন আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে হয়তো বা বিষয়টিকে পরিষ্কার করে দেওয়া হবে। তো এখন আমরা যদি দেখি যে একটি ট্রলারে করে বেশ কয়েকটি মৃতদেহ সাজানো আছে, একটু আরও কয়েকটি যদি উদ্ধার হয় তাহলে এগুলোকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা করা হবে। তো তবে এখানে যারা ফায়ার সার্ভিসের কর্মী আছেন, যারা ডুবুরি আছেন, তাদের সাথে আমি একটু কথা বলে জেনেছি যে তারা আশঙ্কা করছেন হয়তো আরও কিছু মৃতদেহ পেলেও পাওয়া যেতে পারে, কেননা হয়তোবা একদিন পর বা 2 দিন পর সেগুলো ভেসে উঠতে পারে। স্রোতের যে অবস্থা, বর্ষা মৌসুমে কিন্তু নদীতে পানি বেশি থাকে, স্রোতে একটি মৃতদেহ অনেক দূর পর্যন্ত তলিয়ে যেতে পারে। এরকম একটি অবস্থায় উদ্ধার কাজে সঠিক পরিসংখ্যানটা পেতে একটু সময় লাগতে পারে। আর একটা বিষয় হচ্ছে কী কারণে দুর্ঘটনা ঘটলো, এটা কিন্তু অনেকে অনেক রকমভাবে গল্প বলছেন, অনেকে অনেক রকমভাবে তথ্য দিচ্ছেন, কিন্তু সঠিক যে দুর্ঘটনার কারণ রয়েছে সেই দুর্ঘটনার কারণ জানতে হলে তদন্ত কমিটির চূড়ান্ত রিপোর্টের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তারপর হয়তো আমরা জানতে পারবো যে আসলে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, আর লঞ্চটির যে চালক রয়েছে তাকে আসলে ধরে শাস্তির আওতায় আনা হবে কিনা। বিআরডব্লিউটির এখানে যে বড় দায়ের জায়গা, বা এখানে কিন্তু বিআরডব্লিউটি বড় দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, কেননা এই ধরনের দুর্ঘটনা কিন্তু এই বুড়িগঙ্গার তীরে নতুন নয়, আগেও কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষাপটে যদি বলতে যাই যে এই দুর্ঘটনা কিন্তু আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা একটু যদি সচেতন হতে হবে। বিআরডব্লিউটিকে কিন্তু তাদেরকে অবশ্যই সচেতনতার কোনো বিকল্প নেই। রেজওয়ান, জীবিত যারা উদ্ধার হয়েছেন তারা আসলে কি বলছেন, লঞ্চটিতে আসলে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল কিনা, এরকম কোনো তথ্য কি তারা দিচ্ছেন? লঞ্চে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী তোলা হয়েছিল কিনা এই সঠিক কোনো তথ্য দিতে পারেন, তারা বলতেও পারেননি। তারা বলছিলেন যে অপর পক্ষ থেকে যে লঞ্চটি এসেছে, যে লঞ্চ তাকেই মূলত দোষ দেওয়া হচ্ছে, সেই লঞ্চটির মূলত অবৈধভাবে মানে তারা কিন্তু ধাক্কা দিয়েছে। কিন্তু সঠিক এই ধরনের লঞ্চে সাধারণত যাত্রী বেশি হয়, সেক্ষেত্রে তারা কিন্তু দোষটা খুঁজে বেড়াচ্ছেন, দোষ দিচ্ছেন ময়ূর 2 নামক লঞ্চটিতে। তো তারা এই যে লঞ্চ যারা বেঁচে গিয়েছেন তাদের অনেকে এখন তারা চলে গিয়েছেন, কেননা এরকম একটি অভিজ্ঞতা তারা হয়তো আর দেখতে চায় না, সেই কারণে তারা হয়তো বা ঘটনাস্থল ত্যাগ করেছেন। কিন্তু যাওয়ার আগে যতটুকু জেনে তারা বলেছেন যে অবৈধভাবে কিন্তু তারা যে অনিয়মিত বা যে যাই বলুন না কেন, তারা কিন্তু দায়টা চাপাচ্ছেন ময়ূর 2 লঞ্চের। ময়ূর 2 লঞ্চের চালক তো পালিয়ে গেছেন, কিন্তু ওই লঞ্চে যারা ছিলেন তাদের কারোর সাথে কি আপনাদের কথা বলার সুযোগ হয়েছে কিনা? ময়ূর 2 লঞ্চে আসলে যাত্রী, প্রথমে যেটা জেনেছি যে ময়ূর 2 লঞ্চ আসলে খুব একটা যাত্রী ছিলই না বলতে গেলে। তো এই কারণে আসলে আমরা কোনো ময়ূর 2 লঞ্চে কোনো যাত্রীকে দেখতেই পাইনি, এখন পর্যন্ত ময়ূর 2 লঞ্চে কোনো যাত্রীর সাথে আমার কথা হয়নি, হয়তো কারণ আমরা যতটুকু জেনেছি ওই লঞ্চে কোনো যাত্রী ছিল না, এরকম একটা অবস্থা। আর যাত্রী না থাকলেও লঞ্চ পরিচালনাকারী যেসব লোকজন থাকেন, চালক ছাড়াও তো বেশ কয়েকজন থাকেন, তাদের কারো সন্ধান পাওয়া গেছে কিনা বা কারো বক্তব্য আপনারা জানতে পেরেছেন কিনা? না, ময়ূর 2 যেসব যারা স্টাফ আছেন বা কর্মীরা তারা কিন্তু কেউ লঞ্চে কিন্তু বসে নেই, তারা কিন্তু যে যার মতো করে পালিয়েছেন। যে তারা এই যে এত বড় একটা দুর্ঘটনা পরে কিন্তু তারা কিন্তু আসলে এই ঘটনাস্থলে থাকার কোনো প্রশ্নই আসে না। তাদের কিন্তু আমি একটু আগেই ময়ূর 2 লঞ্চের ওখানে গিয়েছিলাম, খোঁজার চেষ্টা করেছিলাম যে আসলে কর্মীরা কেউ আছেন কিনা, তাদের সাথে কথা বলে পুরো বিষয়টিকে জানা যায় কিনা। আমি আসলে ঠিক তেমন কাউকে পাইনি, হয়তো বা যখন তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট প্রতিবেদন জমা দেবে, আইন শৃঙ্খলা বাহিনী যখন তাদেরকে ধরবেন, ঠিক তখন হয়তো আমরা আসলে বুঝতে পারবো যে সেটা ঠিক কী হয়েছিল। এছাড়া আমরা যদি বলি যে এখন পর্যন্ত যে
ঘটনাস্থলের চিত্রটা যদি আমি আপনাকে দেখাই, এই এখনও কিন্তু উদ্ধার কাজ চলছে। আর একটু হয়তো আর কিছু সময়ের মধ্যেই উদ্ধারকারী জাহাজটি BRWT এর উদ্ধারকারী জাহাজটি ঘটনাস্থলে এসে পৌঁছানোর পরেই কিন্তু উদ্ধার কাজ হবে। কিন্তু এই প্রবল স্রোতে উদ্ধার কাজ কত দ্রুত করা যায় সে বিষয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। তারা বলতেছে হয়তো বা সন্ধ্যা নাগাদ বা সন্ধ্যার পরও লেগে যেতে পারে। আর একটা বিষয় হচ্ছে যারা নিহত হয়েছেন তাদের পরিচয় কিন্তু আজকেই শনাক্ত করা যাবে এমন কোনো তথ্য এখন পর্যন্ত আমি পাইনি। হয়তো বা এটা কালকে পর্যন্ত সময় লেগে যেতে পারে। আর ময়ূর 2 লঞ্চটিকে আটক করে রাখা হয়েছে। এই লঞ্চটির ড্রাইভার চালক সারেং যাই বলি না কেন তারা কিন্তু পালিয়ে গিয়েছে। এখন তাদেরকে ধরে কত দ্রুত সম্ভব তাদেরকে ধরে আটক করা হবে সেটাই কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বড়ই চ্যালেঞ্জ। তবে রেজওয়ান সিদ্দিকী, আমরা আপনার কাছে আবারও ফিরবো সবশেষ তথ্য জানতে। তবে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি স্বাস্থ্য বিভাগের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে। সেখানে করোনা সংক্রমণ নিয়ে চলছে নিয়মিত ব্রিফিং। কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তথ্য তুলে ধরবার আগে একটি বিষয়ে আপনাদের অবগত করতে চাই, সেটা হলো করোনা পরিস্থিতিতে নবজাতক ও শিশুদের অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা। করোনায় আক্রান্ত গর্ভবতী মায়ের কাছ থেকে গর্ভস্থ শিশুর আক্রান্ত হওয়ার কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে ভূমিষ্ঠ হওয়ার পরে শিশুটি সংক্রমিত হতে পারে। তাই নবজাতকের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। করোনা আক্রান্ত মা ও নবজাতক একই কক্ষে থাকতে পারবেন। প্রতিবার নবজাতককে স্পর্শ করার পূর্বে এবং পরে মা সাবান পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নেবেন অথবা সুবিধা থাকলে স্যানিটাইজার ব্যবহার করবেন। জন্মের 1 ঘন্টার মধ্যে অবশ্যই মায়ের বুকের দুধ খাওয়ানো শুরু করতে হবে, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে মায়ের দুধের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমিত হয় না। বুকের দুধ খাওয়ানো এবং নবজাতককে মায়ের ত্বকের স্পর্শে রাখার সময় মা মাস্ক পরিধান করবেন। দেশের সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালের IMCI ও পুষ্টি কর্নারে অনূর্ধ্ব 5 বছরের শিশুদের IMCI সেবাসমূহ যথারীতি চলমান আছে। আমরা যেন সকল গর্ভবতী মাদের প্রতি বিশেষভাবে যত্ন রাখি, খেয়াল রাখি এবং করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য সকল ব্যবস্থা যেন গর্ভবতী মারা নিজেরাও উদ্যোগী হয়ে গ্রহণ করেন এবং তাদের পরিবারের সদস্যরা যেন সচেষ্ট থাকেন যেন গর্ভবতী মারা সংক্রমিত না হয়। তারা যেন বাইরে গেলে অবশ্যই মাস্ক পরেন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোন, জনসমাবেশ এড়িয়ে চলেন এবং কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে চলেন ভিড়ের মধ্যে গেলে। কাজেই গর্ভবতী মারা একটি খুবই সংবেদনশীল একটি গ্রুপ, যার উপর নির্ভর করছে ভবিষ্যৎ একটি প্রজন্ম। কাজে আমরা যেন সকলেই গর্ভবতী মাদের স্বাস্থ্যসেবার প্রতি বিশেষভাবে খেয়াল রাখি। তাদের হাসপাতালে যখন পরীক্ষা করার সময় নিয়মিতভাবে তাদের চেকআপের ব্যবস্থা রাখি এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে তাদেরকে নিয়ে যাই। যারা পরিবারের সদস্যরা আসেন তারা এই বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন। 68টি পরীক্ষাগার চালু আছে। আমাদের সর্বশেষ সংযোজিত একটি বেসরকারি পরীক্ষাগার, যেটা গুলশান ল্যাব, এবং বর্তমানে আজকে আমরা 65টি পরীক্ষাগারের ফলাফল দিব। 2টি সরকারি কারিগরি কারণে 2টি সরকারি পরীক্ষাগার থেকে ফলাফল পাওয়া যায়নি এবং একটি বেসরকারি পরীক্ষাগার থেকে ফলাফল পাওয়া যায়নি। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 14,413টি এবং পূর্বের নমুনা সহ 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 17,837টি নমুনা এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 7,48,034টি। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 4,014 জন এবং 24 ঘন্টায় শনাক্তের হার 22.50%। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,41,801 জন এবং এ পর্যন্ত শনাক্তের হার 18.96%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,053 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 57,780 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.75%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 45 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,783 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 36 জন, নারী 9 জন।
বয়স বিভাজনে 21 থেকে 30 বছর 2 জন, 31 থেকে 40 3 জন, 41 থেকে 50 7 জন, 51 থেকে 60 11 জন, 61 থেকে 70 14 জন, 71 থেকে 80 6 জন, 81 থেকে 90 1 জন এবং 91 থেকে 100 বছরের মধ্যে 1 জন। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 22 জন, চট্টগ্রামে 10 জন, খুলনা 5 জন, রাজশাহী এবং ময়মনসিংহে 1 জন করে, সিলেট এবং বরিশালে 3 জন করে। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 30 জন, বাড়িতে 14 জন এবং হাসপাতালের মৃত অবস্থায় এসেছেন 1 জন। কোভিড ডেডিকেট হাসপাতালের বেড সংখ্যা বা শয্যা সংখ্যার তথ্য: ঢাকা মহানগরীতে জেনারেল বেডের সংখ্যা 6015টি এবং ঢাকা মহানগরীতে আইসিইউ বেডের সংখ্যা 134টি। সারা দেশে জেনারেল বেডের সংখ্যা 14,690টি, সারা দেশে আইসিইউ বেডের সংখ্যা 374টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 11,108টি, সারা দেশে হাই ফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা 104টি, সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 98টি। এখানে উল্লেখ করি শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট ঢাকার একটি হাসপাতাল যেটা কোভিড ডেডিকেটেড করা হয়েছে এবং এখানে রোগী ভর্তি চলমান আছে এবং এখানে অনেক শয্যা এখনো খালি আছে এবং এখানে আইসিইউ ব্যবস্থাও আছে। সারা দেশে জেনারেল বেডে ভর্তিকৃত রোগীর সংখ্যা 4,881 জন, সারা দেশে আইসিইউ ভর্তিকৃত রোগীর সংখ্যা 213 জন, সারা দেশে 24 ঘন্টায় ভর্তিকৃত রোগীর সংখ্যা 719 জন এবং 24 ঘন্টা ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সারা দেশে 646 জন। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 1028 জন, 24 ঘন্টা আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 609 জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন 25,838 জন, এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 10,896 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 14,942 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 3,053 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,61,224 জন। গত 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম স্বাস্থ্য বিভাগের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে। চলে যাচ্ছি আবারও রাজধানীর শ্যামবাজারের বুড়িগঙ্গা নদীতে যে লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থলে চলে যাচ্ছি। সেখানে আছেন আমাদের সহকর্মী আল আমিন হোসেন, তিনি যোগ দিয়েছেন আমাদের সাথে। আল আমিন, এর আগেও আপনার কাছে সর্বশেষ তথ্য জানতে চেয়েছিলাম উদ্ধার অভিযানের। উদ্ধারকারী জাহাজ প্রত্যয় আসার কথা ছিল, ঘটনাস্থলে এখন পর্যন্ত পৌঁছেছে কিনা বা আর কতক্ষণ লাগতে পারে পৌঁছাতে? লোপা, আমরা 5 থেকে 7 মিনিট একটি সময়সীমা আমাদেরকে বলেছিলেন। আমরাও দেখেছিলাম যে পোস্টাগুলো যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি অতিক্রম করে তারা নিচে নামিয়ে এরপরে সেই ব্রিজটি অতিক্রম করছে, অর্থাৎ আর হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে সেই উদ্ধারকারী জাহাজ অর্থাৎ নারায়ণগঞ্জ থেকে যেটি আসতে শুরু করেছেন সেটি হয়তো এখানে উদ্ধার কাজে অংশ নেবে, এরকম একটি বিষয় আমরা দেখতে পেয়েছি। আর এখন পর্যন্ত 30টি মরদেহ উদ্ধার করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি শুধু যে যাত্রী ছিল লোপা সেটি বললে হয়তো ভুল হবে, সেখানে আমরা দেখেছি বেশ অনেক বড় একটা কাপড়ের যে ব্যাগ থাকে, অনেক বড় একটি কাপড়ের ব্যাগ, অর্থাৎ সেই একটি কাপড়ের ব্যাগও কিন্তু টেনে তুলতে হচ্ছে। তো সেটা ভেজার পরে এত বেশি হয়ে গেছে যে সেটি খুব বেশি ভারী হয়ে গেছে, অর্থাৎ তুলতে ফায়ার যে সমস্ত ডুবুরিরা রয়েছে তাদের বেগ কষ্ট পেতে হয়েছে। এছাড়া এখন পর্যন্ত কাত হয়ে রয়েছে অন্য হয়তো সেই যাত্রীবাহী পণ্যের সাথে হয়তো আরও নানান কোনো বিষয় থাকতে পারে। আমরা নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু যেই জায়গাটি অর্থাৎ ফায়ার ব্রিগেডের যে কর্মীরা সেই জায়গাটি ঘিরে রেখেছেন, অর্থাৎ সেই জায়গাটিতে ঘিরে রেখেছেন যাতে অন্য নৌযান সেটি চলতে পারে না। অর্থাৎ বিএডব্লিউটি এর কর্মকর্তা শুরু করে ফায়ার ব্রিগেডের সবাই চাচ্ছেন যে সন্ধ্যার আগেই তারা আসলে যে জাহাজটি ডুবে গিয়েছে অর্থাৎ মর্নিং বার সেটিকে উদ্ধারের জোর চেষ্টা চালাবেন। তার কারণ হচ্ছে যেহেতু দক্ষিণাঞ্চলগামী যে সমস্ত বড় বড় নৌযানগুলো রয়েছে তাতে তারা যাতে স্মুথলি চলতে পারে, আর না হলে যেহেতু চ্যানেলটির একদম মাঝখানে সেটি পড়েছে, অতএব যদি লঞ্চ ছেড়ে যেতে হয় দক্ষিণাঞ্চলের তাহলে সেটি হয়তো তলা ফেটে যেতে পারে, আর একটি দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সেই জায়গা থেকে, সেই আশঙ্কার জায়গা থেকে অতি দ্রুত তারা আসলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত 30টি মরদেহের খবর আসলে আমরা পেয়েছি, যার কারণে 30 জনকে এর মধ্যে একজনকে শনাক্ত করার কথা রয়েছে। এক ব্যাংক কর্মকর্তা পরিচয় আসলে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে, এর বাইরে সেটি আসলে অন্য কারো পরিচয় এখন পর্যন্ত যাওয়া যায়নি। যদিও 3 জন শিশুর মরদেহ আসলে উদ্ধার করা হয়েছে এবং আমরাও ধারণা করছি, পাশাপাশি বিআইডব্লিউটি এর যে সমস্ত কর্তা রয়েছেন তারাও ধারণা করছেন যে একই পরিবারের হয়তো একাধিক মানুষও এই
যে মানে দুর্ঘটনাটি ঘটেছে, নৌ দুর্ঘটনাটি ঘটেছে সেখানে ঘটে থাকতে পারে এরকম একটি বিষয় তারা কিন্তু বলেছেন। এর মধ্যে 7 জন নারীর মরদেহ আসলে উদ্ধার করা হয়েছে এবং যে 3 জন শিশুর কথা বলেছিলাম যে এখন পর্যন্ত 30টি লাশ মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এর মধ্যে প্রথমে আমি যেমনটা বলছিলাম যে একজনের শুধু পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং তিনি হচ্ছেন যে তার বাড়ি হচ্ছে তাদের বাড়ি মুন্সিগঞ্জের মীর কাদামে আসলে যাকে উদ্ধার করা হয়েছে তিনি একজন ব্যাংক কর্মকর্তা, একটি বেসরকারি ব্যাংকে তিনি আসলে দায়িত্বরত ছিলেন। যদিও এই বিষয়টিকে নিয়ে আমরা এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো বক্তব্য পাইনি। ফায়ার সার্ভিসের ডুবুরির লাশ উদ্ধার করেছেন, তাদের মধ্যে যমুনা ব্যাংকের ইসলামপুর শাখার কর্মচারী সুমন তালুকদারকে শনাক্ত করেন তার বড় ভাই নয়ন তালুকদার এবং তার বাড়ি মুন্সিগঞ্জের মীর কদমে। আমরা শুধু এতটুকুই জানতে পেরেছি, শুধুমাত্র একজনের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করা হয়েছে। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে ময়ূর 2 লঞ্চের যে যিনি চালক ছিলেন তাকে আসলে এখন পর্যন্ত কিন্তু শনাক্ত করা, তাকে এখন পর্যন্ত আটক করা হয়নি, যদিও ঘাতক লঞ্চটিকে এখন পর্যন্ত আটক করা গেছে। আমরা লোপা এখন পর্যন্ত যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের আশেপাশে অবস্থান করছি। এখন এখানে নৌ পুলিশ অবস্থান নেওয়ার কারণে উৎসুক যে জনতা যারা ছিল তাদেরকে একদমই সরিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন, আমি আরেকটু আমাদের ক্যামেরায় যিনি রয়েছেন আমরা দেখতে পাচ্ছেন অনেক দূরে এখন পর্যন্ত আসলে আসতে পারেনি যে উদ্ধারকারী যে জাহাজ সেটি কিন্তু আরও হয়তো কিছুটা সময় লাগবে এখানে আসতে, এরকম একটি বিষয় আমরা দেখতে পেয়েছি। আমরা এই নৌ দুর্ঘটনা এখন পর্যন্ত প্রধানমন্ত্রী আসলে আমরা দেখেছি গণমাধ্যমে তিনি আসলে খোঁজ খবর রাখছেন, পাশাপাশি নৌ পরিবহন প্রতিমন্ত্রীরও ঘটনাস্থলে আসার কথা রয়েছে এই নৌ দুর্ঘটনায় কীভাবে ঘটনা হয়তো তিনি সামগ্রিকভাবে বিষয়টি মনিটর করার জন্য। এর আগে আমরা দেখেছি বিআইডব্লিউটির চেয়ারম্যান তিনি আসলে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটির দায়িত্ব ছিল সমস্ত কর্মকর্তাদের মধ্যে কে এম আরিফুদ্দিন ছিলেন। আমরা কে এম আরিফুদ্দিনের সাথে একটু কথা বলতে চাই। আসলে আমরা তার কাছে জানতে চাইব যে আপনারা এখন পর্যন্ত ময়ূর যে 2 যে লঞ্চটিকে আটক করেছেন তার আসলে চালককে কি আটক করতে পারেন এবং ঘটনাটি ঘটার ঠিক কতক্ষণ পরে আপনারা জানতে পেরেছেন? না, আমরা তো ঘটনা ঘটার সাথে সাথেই আমরা উদ্যোগ নিয়েছি এবং আমাদের ডুবুরি দল চলে এসেছে, আমাদের কর্মকর্তা কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা জাহাজটির চালককে আটক করতে ঠিক পারিনি, মানে সে পালিয়ে গেছে, তবে জাহাজটি আমরা আটক করে রেখেছি। এর পরবর্তীতে আইনি কোন প্রক্রিয়া আপনারা নেবেন? তার তদন্ত কমিটি গঠন হয়েছে এবং তার বিরুদ্ধে এই জাহাজটির বিরুদ্ধে তার টাইম টেবল সাময়িকভাবে ক্যান্সেল সহ তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে লঞ্চটি ডুবে গিয়েছে এবং যেটি ধাক্কা দিয়েছে তাদের আসলে ফিটনেস বা অন্যরকম কোনো সবকিছু পরীক্ষা করে দেখছি। লোপা তিনি যেমনটা বলছিলেন যে যেই অসঙ্গতিগুলো আছে অর্থাৎ ময়ূর 2 কিংবা মর্নিং বার্ডের যে অসঙ্গতিগুলো রয়েছে সেই অসঙ্গতিগুলো তারা খতিয়ে দেখবেন। আসলে সত্যিকার ঠিক কবে খতিয়ে দেখবেন, কবে নাগাদ খতিয়ে দেখবেন সে প্রশ্নটা কিন্তু অনেক বড় আকারে থেকেই যায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে অগ্নিশাসক যেটি সেটি তারাও আবার আলাদা করে নতুন করে প্রস্তুতি নিচ্ছেন। ফায়ার ব্রিগেডের কর্মীরা তারা দফায় দফায় তারা আসলে চেষ্টা করে যাচ্ছেন। বিআইডব্লিউটি এর আরও একটি যে নোঙর করা যেটি সেটি আরও একটি বোর্ড আসলে এখানে স্থান হয়েছে। সামগ্রিকভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন, কারণ ইতিমধ্যেই প্রস্তাবলা যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি যে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ থেকে যেটি উদ্ধারকারী জাহাজ যেটি আসবে সেটি ইতিমধ্যেই তাদের সেই স্থান পরিবর্তন করতে যাচ্ছেন। আর এখন পর্যন্ত মরদেহের মধ্য থেকে শুধুমাত্র একজনকে শনাক্ত করা হয়েছে। আমি যেমনটা একটি বেসরকারি ব্যাংকের কর্মচারী মোহাম্মদ সুমন তালুকদার, তার বাড়ি মুন্সিগঞ্জে, এই বিষয়টি নিয়ে আসলে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফায়ার ব্রিগেড কিংবা বিআইডব্লিউটি অথবা এখানকার যে সমস্ত দায়িত্বশীল যারা রয়েছেন তাদের আসলে এই বিষয় নিয়ে আমাদেরকে এখন পর্যন্ত কোনো কিছু অবহিত করেনি। তবে এখন পর্যন্ত 30টি রেজওয়ান সিদ্দিকীও ঘটনাস্থলে আছেন। ওনার মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি যে অভিযুক্ত লঞ্চ ময়ূর দিয়ে কোনো যাত্রী ছিল না, কিন্তু চালক ছাড়াও তো লঞ্চ সংশ্লিষ্ট আরও অন্যান্য কর্মচারী বা আরও লোকজন থাকার কথা, তারাও কি সবাই পালিয়ে গেছেন? আপনার কাছে কি এই বিষয়ে কোনো তথ্য রয়েছে? সামগ্রিক বিষয় যেটা সেটা হচ্ছে লোপা, আমরা যদি আসলে এই বিষয়গুলো নিয়ে এখন কথা বলি তাহলে যে বিষয়টি দ্বারা সেটা হচ্ছে এখন তাদের সমস্ত মনোযোগ হচ্ছে সেটা হচ্ছে উদ্ধারকারী যে ডুবে যাওয়া লঞ্চ সেই লঞ্চটিকে উদ্ধার করা, এছাড়া আর যা উদ্ধারকারী যে লঞ্চটি রয়েছে সেটিকে উদ্ধার করা, পাশাপাশি যে মরদেহগুলো রয়েছে সেই মরদেহগুলোকে উদ্ধারের তারা আসলে এখন পর্যন্ত তৎপর হয়েছেন। এর আগে তারা চেষ্টা করেছে। আর আমরা জানতে চেয়েছিলাম যে কেন এই দুর্ঘটনার দায় দায়িত্ব আসলে কি নেবে, সেটি বিআইডব্লিউটি নেবে নাকি বিআইডব্লিউটির যে নৌ পুলিশ রয়েছে তারা নেবে, সেই বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য তারা দেয়নি। বারবারই তারা একটা কথা বলার চেষ্টা করেছেন যে চালকের অদক্ষতার কারণে এবং চালকের অদক্ষতার কারণে আসলে তার এই নৌ দুর্ঘটনার ঘটনা ঘটে, যার কারণে একাধিকবার এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এর আগেও আমরা দেখেছি যে সদরঘাটে কিছুদিন পরপরই নৌ দুর্ঘটনা ঘটে, আর সেটি খেয়া নৌকা হোক কিংবা অন্য বড় লঞ্চ হোক, তখন বেশ কিছু আলাপ আলোচনা হয়, সরব হয়, গণমাধ্যমের চাপে থাকে, আবার ব্যবস্থা নেওয়া হয়, দায়িত্বশীল সংস্থাগুলো তারা এটা করবেন সেটা করবেন বলে, কিন্তু